1807 সালে প্রথম ইংল্যান্ডের ওয়েলসে এই ট্রাম পরিষেবা চালু হয়েছিল এবং এই ট্রাম পরিষেবা মোটামুটিভাবে প্রথম 20 বছর মতন চলার পরে তা বন্ধ হয়ে গেছিল। এবার কারণ কি বন্ধ হয়ে যাওয়ার? তার পেছনে কারণ ছিল এই যে তৎকালীন সময় ঘোড়া দিয়ে ট্রামকে টানানো হতো। এর ফলে ঘোড়া যেহেতু প্রাণী, তাদের খুব কষ্ট হতো এবং তার ফলেই তাদেরকে আর কি বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হলো। তারপরে আবার 20 বছর পরেই আবার শুরু করা হলো এই ট্রাম পরিষেবা। ইংল্যান্ডের ওয়েলসে প্রথম এই ঘোড়ায় টানা ট্রাম পরিষেবা শুরু হয়েছিল। ঠিক 20 বছর বাদে এটা যখন শেষ হয়ে যায়, তারপরে 1860 সাল নাগাদ আবার সেটা শুরু হয়। এই ঘোড়াগুলো প্রধানত অস্ট্রেলিয়া থেকে আনা হতো। 1862 সালে আমাদের এই শিয়ালদা থেকে রানাঘাট প্রথম শিয়ালদা জোনের ট্রেন চালু হয় এবং তারপরে বেশ কিছু বছর চলে যায় এবং যানজট এবং জনসংখ্যার পরিমাণ বাড়তে থাকে আমাদের এই শহরে। এর ফলেই ব্রিটিশ সরকার বা উপনিবেশিক শাসকরা মনে করলো যে আমাদের আরও কিছু সরকারি যানবাহন চালানো উচিত। সেই টাইমটাতেই 1873 খ্রিস্টাব্দে এই যন্ত্র অর্থাৎ ট্রাম তা চালানো শুরু হলো। তৎকালীন সময়ে ঘোড়ায় চালানো ট্রাম চালু করা হয়েছিল এবং তা 1 বছরের মাথাতেই অর্থাৎ 1874-এই আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই ঘোড়ায় টানা ট্রাম শুরু হয়েছিল শিয়ালদা থেকে আর্মেনিয়ান ঘাট এতদূর পর্যন্ত, অর্থাৎ 2.3 কিলোমিটার মতো। এই ট্রাম ইতিহাস অনেক সমৃদ্ধ। এটি প্রায় আমাদেরকে 150 বছরেরও বেশি আমাদেরকে পরিষেবা দিয়ে আসছে। কখনো সরকারের হাতে গেছে, কখনো তা কোম্পানির হাতে গেছে। এই ট্রাম এটি এশিয়ার মধ্যে প্রথম এবং বিশ্বের মধ্যে দ্বিতীয় চালু হওয়া ট্রাম। এই ট্রাম পরবর্তীকালে 1882 সাল নাগাদ শুরু করা হয় এবং তা প্রধানত বাষ্পীয় ইঞ্জিনের মাধ্যমে শুরু করা হয় এবং তারপরে চলতে থাকে। যেহেতু ঘোড়ায় প্রথমের দিকে ট্রাম টানতো, সেই কারণে এই ঘোড়ার যেহেতু তারা প্রাণী, তাদের খুব চলাচলে অসুবিধা এবং প্রচুর মানুষ উঠে গেলে সেই প্রাণীর টানতে খুব অসুবিধা এগুলো হতো। তার ফলে প্রথম বছরে বন্ধ হয়ে গেল এবং প্রায় 20 বছর বা 10 বছর পরে আবার সেটা শুরু হলো। এই ট্রাম ইলেকট্রিক সংযোগে চালু হয়েছিল, সেটা হচ্ছে 1902 সাল। 1902 সাল থেকে 1954 সাল পর্যন্ত এটি ইলেকট্রিকের মধ্যে চলেছে এবং তারপরে পশ্চিমবঙ্গ সরকার এটিকে গ্রহণ করেছে। এখন বর্তমানে প্রায় ঐতিহ্য হিসেবে চলে এসছে। আর হয়তো কিছু বছর বাদে আমরা এই ট্রামকে পেতেও পারি, নাও পারি। এখন 2026 সাল, দেখা যাক আর কতদিন কলকাতার রাস্তায় এই ট্রাম এক্সিস্ট করে। তবে এটুকুনি বলে রাখা উচিত যে এই ট্রামের লাইনগুলো যে রোডের উপরে আছে, তা হয়তো ওর উপরে আরেকটা পিচের পল্লব পড়ে যাবে। যদি কখন ইতিহাসের দিক থেকে খোঁজা হয়, তাহলে আবার হয়তো এই ট্রাম রেল লাইনগুলোকে আবার ফিরে পাওয়া যাবে। এই যে ট্রামটা দেখছেন, এইটা হচ্ছে ফার্স্ট ক্লাস। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস ট্রাম। এতে তুলনামূলক ভাড়া কিছুটা বেশি। আর এই যে ট্রামটা দেখছেন, এটা হচ্ছে সেকেন্ড ক্লাস ট্রাম, সেটাতে কিছুটা ভাড়া কম। আর এই ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসের একটা খুব সুন্দর গল্প আছে। সেটা হচ্ছে 1 পয়সা বৃদ্ধি করা হয়েছিল কংগ্রেস আমলে এবং এই 1 পয়সা বৃদ্ধির জন্যে মানে সেকেন্ড ক্লাসে এই জাতীয় ট্রামে 1 পয়সা বৃদ্ধির জন্য একটা রাজনৈতিক হুলস্থুল পড়ে গেছিলো এবং সেই টাইমটাই শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু হয়েছিল কাশ্মীরে। তা তৎকালীন সময়ে ওনাকে নিয়ে আসা হয়েছে এবং তাকে দাহ করে দেওয়া হয়েছে এবং ওই সেই টাইমটায় কলকাতাতে ট্রাম আন্দোলন বিরাটভাবে জনপ্রিয় হয়েছে, যার ফলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে রিপোর্ট সেগুলো পাওয়া গেল না এবং তাকে মানে পুড়িয়ে দেওয়া হলো এবং তার কোনো রকমের কোনো তথ্যই পাওয়া গেল না যে আলটিমেটলি তিনি কী কারণে মারা গেছেন, পয়জনের জন্য মারা গেছেন না সাধারণভাবে মারা গেছেন, কোনো রিপোর্ট পাওয়া যায়নি। আর সেই ট্রাম আন্দোলনের সময়টাই এই ঘটনাটা ঘটেছিল। তখন বিধানচন্দ্র রায়ের আমল, তখন তিনি শাসক হিসেবে আছেন। এটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমাদের রাজনৈতিক বাংলার রাজনীতির ইতিহাসের কারণে। দেখুন, আমাদের যখন জ্ঞান হয়েছে তখন আমরা কলকাতার দোতলা বাস দেখতে পারিনি। তবে আমাদের জ্ঞান হওয়ার পরে আমরা এই ট্রামে উঠেছি। আমার প্রথম ট্রামে ওঠা হচ্ছে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত, যার মাধ্যমে আমি প্রথম ইন্ডিয়ান মিউজিয়ামে গেছিলাম। আর এখন আমরা ট্রামকে পাচ্ছি, আর মাত্র 2টো ট্রাম লাইন তো এক্সিস্ট করছে, আগামীতে হয়তো এটাও বন্ধ হয়ে যাবে। তা সেই ইতিহাসের মতনই বলতে হয় যে যখন কোনো কিছু হারিয়ে যেতে শুরু করে, অর্থাৎ যা আস্তে আস্তে হারিয়ে যাবে বা পুরোপুরি লুপ্ত হয়ে যাবে, তখনই আমরা তার
সময় গুনি যে এত বছর সে আমাদের সাথে আছে বা আগামীতে এত বছর থাকবে, এরকম একটা সময় গোনা হয়। তা এটাও আমাদের সাথে প্রায় আছে 153 বছর, সেই 1873 সাল থেকে শুরু, আর আজ 2026 সাল, এখন আমাদের সাথে আছে। আর আশা করি যে আরও কিছু বছর থাকবে, এরপরে হয়তোবা ঐতিহ্যের সাথে মিশে যাবে অথবা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। আমাদের এই বাক্যগুলো থেকে যাবে। আর যদি পশ্চিমবঙ্গ সরকারের ইচ্ছা থাকে বা এটাকেই আমাদের কলকাতা শহরের যে সকল জায়গায় আমরা ট্যুর বা ভ্রমণকে প্রাধান্য দিই, সেই সকল জায়গা দিয়েও যদি এই ট্রামকে যদি চালানো যায়, তাহলে এটি একটা কলকাতার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়েই থাকতে পারবে। দেখা যাক পশ্চিমবঙ্গ সরকারের কী সিদ্ধান্ত হয়। 2016 সালের সিদ্ধান্তের পরে বেশ কিছু লাইন বন্ধ হয়ে গেছে। দেখা যাক এইবার আমাদের পশ্চিমবঙ্গে তো নতুন সরকারও এসছে, যদি ট্রামের কিছু হয়, যদি ট্রামের আরও কিছু লাইন শুরু হয়, তবে হ্যাঁ, একটা কথা দোষ দিতেই হয় যে জনগণ যদি ব্যবহার না করে, তাহলে তো ট্রাম তো আর শুধু শুধু চলে বেড়াবে না, তারও তো কিছু খরচ হয়। তা যদি জনগণ যদি এটাকে ব্যবহার করে এবং আনন্দের সাথে যদি ব্যবহার করতে শুরু করে, তাহলে হয়তোবা ট্রামের বিজনেস বাড়বে। এবং যদি ব্যবসা যদি বাড়তে থাকে, তাহলে অবশ্যই ট্রামকে নতুন করে আবার কলকাতা শহর তুলে ধরবে, আবার প্রশাসন তুলে ধরবে। এই ট্রাম আমাদের শহরের সাথে যেমন অঙ্গাঙ্গিভাবে জড়িত, তেমনই অর্থনীতিতে বলা যায় যে তেল জাতীয় দ্রব্যের তুলনায় এটি তুলনামূলক প্রচুর বেশি পরিবেশ বান্ধব, কারণ ইলেকট্রিকের মাধ্যমে চলছে, তো বেশি পরিমাণে পরিবেশকে দূষণ করে না, যদি আমরা সাধারণভাবে দেখি। আর আমরা যদি এই ট্রামকে যদি নিজেদের বন্ধুর মতন করে যদি সঙ্গে নিয়ে চলতে পারি, তাহলে হয়তোবা বহুদিন আমাদের সাথে এই ট্রামটা থাকবে এবং এই ট্রাম আমাদের সাথেই হয়তো থেকে যাবে বা আমাদের পরবর্তী 2টো প্রজন্ম বা 4টে প্রজন্ম দেখতে পারবে। কলকাতার ট্রাম শুধু যানবাহন নয়, এটি কলকাতার নস্টালজিয়ার এক বিশেষ অংশ। এই ট্রাম যেমন কলকাতাকে দেখেছে ঔপনিবেশিক ভারতের রাজধানী হিসেবে, ঠিক তেমনি দেখেছে পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী হিসেবেও। এই ট্রাম যেমন দেখেছে সশস্ত্র বিপ্লবী আন্দোলন, ঠিক তেমনই দেখেছে দেশভাগ। এই ট্রামগুলি আজও সময়ের সাথে সাথে স্মৃতিকে বহন করে নিয়ে পথ চলে। এই শহরকে চিনতে গেলে, বুঝতে গেলে অথবা জানতে গেলে আপনাকে এই ট্রামে একবার বা একাধিকবার চাপতেই হবে। ট্রামের সেই ঢং ঢং আওয়াজ শুনলে মনে হয় যেন কোনো এক কোণে কলকাতা, অর্থাৎ সেই প্রাচীন কলকাতা আজও বেঁচে আছে। কলকাতার ট্রাম যেমন আগে ধীরে চলতো, এখনও ঠিক একই রকমভাবে ধীরে চলে, তবে ওই লোহার বাক্সের মধ্যে দিয়ে আজও বহু কিছু উপলব্ধি করা যায়, যেমন প্রাচীন প্রেম, বৃষ্টির গন্ধ অথবা সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বিপ্লবীদের মানসিক বিভিন্ন চিন্তাভাবনা। কলকাতাকে বর্তমানে ভারতের সাংস্কৃতিক রাজধানী বা দ্য সিটি অফ জয় বলা হলেও প্রাচীনকালে অর্থাৎ ঔপনিবেশিক যুগে কলকাতাকে বলা হতো দ্য সিটি অফ প্যালেসেস। বিপিনচন্দ্র পাল তার আত্মজীবনী 70 বৎসরেও এই কথাটিই উল্লেখ করেছেন। এই কলকাতাতেই যেমন জন্ম নিয়েছে সাধক বিবেকানন্দ, ঠিক তেমনি জন্ম নিয়েছে বিপ্লবে বিনয়কৃষ্ণ বসু। এই কলকাতাতেই পাল্লা দিয়ে গড়ে উঠেছে বেলুড় মঠ ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। 1954 সালের 14 অক্টোবর জীবনানন্দ দাশ এই ট্রামের ধাক্কা খান এবং 22 অক্টোবর তার মৃত্যু হয়।